So Mr. Maidul, let's start with the article. শুরু করা যাক. Thank you, sir, for giving me to read opportunity. Why haven't alternative energy sources taken off in a bigger way yet? Despite the many obvious benefits of alternative energy sources, such as lower greenhouse gas emissions and greater energy security, they have not yet fully taken off as a replacement for fossil fuels. More than a century, fossil fuels have generated most of the energy to keep the lights on at our homes, propelled us from point A to B, and helped us produce goods at a scale never before seen in human history, all the while being effective, cheap, and reliable. But now, our planet is footing the bill for our in Indulgences. indulgences. Even as you read this article, oil, coal, and gas meet around 80% of our energy demands. Alright, so let's see what we have until now. So শুরুতে চলে যাই, খুব ইম্পর্টেন্ট একটা প্যারা দিয়ে শুরু হয়েছে, সবাই একটু উপরের দিকে চলে যাই, দেখি. Why haven't alternate energy sources taken off in a bigger way yet? আচ্ছা, টাইটেলে যে একটা ফ্রেজ আছে এখানে, টেক অফ, টেকেনটা পাস্ট ফর্মে আছে, বাট মূল ফ্রেজটা হচ্ছে টেক অফ. সো এই টেক অফ অর্থটা আসলে কি বোঝানো হয় জানি? বিমানের ক্ষেত্রে বিমানের থেকে ওঠা। হ্যাঁ, টেক অফটা হচ্ছে আসলে উড়ন্ত সূচনা বলে একটা কথা আছে বাংলায়. আর এমনিতে বিমান টেক অফ করে না, দেখেছেন না, যে মাটি থেকে আকাশ ছুঁয়ে যায়, ঠিক ওই রকম কাজটাই, যে একটা আইডিয়া. হ্যাঁ মিস্টার মাইদুল বলুন. আর কি স্যার, টেক অফ বলতে আর কি যে কোনো কিছু মানে উন্মুক্ত হওয়া বুঝাইছে নাকি? বা আইডিয়াটা একটা স্টার্ট হওয়া, স্টার্ট আপ ও ওইটা আর কি. বিমান যেমন মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তো ওই রকমভাবেই অল্টারনেটিভ এনার্জি বা বিকল্প শক্তির উৎসগুলো কেন এখনো বড়ভাবে টেক অফ করেনি বা ওঠেনি এখন. ডেসপাইট দ্য মেনি অবভিয়াস, এটা উচ্চারণটা হচ্ছে দেখেন মিস্টার মাইদুল, OBVIOUS, obvious, well না, this is obvious to me. Despite the many obvious benefits of alternative energy sources such as lower greenhouse gas emissions and greater energy security, they have not yet fully taken off as a replacement for fossil fuels. উচ্চারণটা হচ্ছে fuel. ওকে, তো কি থাকা সত্ত্বেও বিকল্প শক্তির উৎসগুলোর অনেক অবভিয়াস ফায়দা বা সুবিধা থাকা সত্ত্বেও, অবভিয়াস আসলে বাংলাটা কি? What does that mean? obvious অবশ্যই ঠিক এক্সাক্ট বাংলা না. অবভিয়াসের এক্সাক্ট বাংলাটা কি? ক্লিয়ার বা সহজে বোঝা যায়, স্পষ্ট, সুস্পষ্ট. অনেক সুস্পষ্ট ফায়দা থাকা সত্ত্বেও, যেমন কি কি ফায়দা? গ্রিনহাউস গ্যাসের যে নির্গমনটা সেটা কম থাকে, গ্রেটার এনার্জি সিকিউরিটি মানে শক্তির যে নিরাপত্তাটা থাকে, যে হুট করে শেষ হয়ে যাবে না, এত সব থাকা সত্ত্বেও এখনো এটা ফসিল ফিউয়েলসের বিকল্প হিসেবে পুরোপুরি টেক অফ করেনি. ফসিল ফিউয়েলটা কি? জীবাশ্ম জ্বালানি, যেটা হচ্ছে তেল, গ্যাস, এইসব জিনিস. তারপর একটু নিচে চলে যাই, যে সোলার প্যানেলের কিছু ছবি দেখতে পাচ্ছি, এটা পরিষ্কার হচ্ছে সোলার ফার্ম. For more than a century, fossil fuels have generated most of the energy to keep the lights on at our homes, propelled us from point A to B, and helped us produce goods at a scale never before seen in human history, all while being effective, cheap, and reliable. But now our planet is footing the bill for our indulgences. Even as you read this article, oil, coal, and gas meet around 80% of our energy demands. সো এই প্যারাটা একটু খেয়াল করে দেখেন, কার কোন শব্দটা অচেনা আছে আমাকে একটু জানান. এখানে অনেকগুলো শব্দ আছে, ইন্টারেস্টিং. সো টেক এ লুক. প্রপেল, এটা পাস্ট ফর্মে আছে, মূল শব্দটা হচ্ছে প্রপেল.
ঠেলে কোনো দিকে চালিয়ে নিয়ে যাওয়া, চালিত করা, সামনে ঠেলে দেওয়া। স্যার প্রোপেলার এখানে দেখেছেন না? পয়েন্ট, জি জি, পয়েন্ট এ টু বি মানে হচ্ছে, এটা একটা উদাহরণ দিয়েছে যে আমাদের এই এই গন্তব্য থেকে আরেক গন্তব্যে নিয়ে গেছে। একটা আপনি যদি লাইন টানেন, সরল রেখা টানেন, একটা পয়েন্টকে যদি দেন এ আর একটা দেন বি, আমাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে গেছে, এটা বোঝানো হয়েছে আর কি। ফুটিং স্যার, while being no, our planet is footing. এটা কিন্তু একটা শুধু ফুটিং না, ফুটিং দ্য বিল, এটা একটু মনে রাখতে হবে ফ্রেজ, ফুটিং দ্য বিল, আমাদের ইন্টেলিজেন্সের জন্য বিলটাকে ফুট করছে। ফুটিং দ্য বিল মানে বের করছে আমি, ইন্টেলিজেন্সের বাংলাটা কি? ইন্টেলিজেন্স হচ্ছে ভোগ, আমরা যে ভোগ করছি না, এইটাকে এটার খেসারত দিচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, আমাদের ভোগ বিলাসের খেসারত দিচ্ছে, টু পে ফর সামথিং। হ্যাঁ দেখেন, আমি কিন্তু এটার অর্থটা বের করার আগে খেসারত বলেছি, কারণ এই যে আমরা যে ভোগ বিলাস করছি সেটার জন্য খেসারত দিচ্ছে হচ্ছে আমাদের পৃথিবীটা, আমাদের যে গ্রহটা। ফুটিং দ্য বিল মানে হচ্ছে টু পে ফর সামথিং, এই ক্ষেত্রে খেসারত দেওয়ার অর্থে যাচ্ছে, কারণ পৃথিবী তো কাউকে টাকা দিচ্ছে না, তাই না? আমাদের ভোগ বিলাসের খেসারত দিচ্ছে। আর কোনো শব্দ আছে? ওকে, তাহলে আমি কিন্তু জিজ্ঞেস করব, যারা কোনো আওয়াজ করছেন না। মিস্টার পাভেল আছেন আমাদের সাথে? মিস্টার পাভেল, মিস্টার তিন্নি, সরি, মাইক্রোফোনটা অন করতে হবে। স্যার আছি। তো আপনাদের আননোন কোনো ওয়ার্ডস নাই? এটুকুর মধ্যে তো আর কোনো আননোন ওয়ার্ড নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জিজ্ঞেস করি। 1 শতাব্দীরও বেশি সময়ের ধরে জীবাশ্ম জ্বালানি আমাদের বাসার বাতিগুলো জ্বালানোর জন্য যে শক্তি প্রয়োজন তার বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি থেকে আসছে, এবং সেটা আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে ঠেলে নিয়ে গেছে, আমাদেরকে গুডস প্রডিউস করতে সাহায্য করেছে। এই গুডস মানে কি? যারা বলবেন না, মিস্টার মাইদুল, মিস্টার তনু, বাকি ওনারা দুজন ছাড়া বাকিরা বলেন দেখি। এখানে গুডস, পণ্য, ইয়েস, পণ্যগুলো উৎপাদন করতে সাহায্য করেছে অ্যাট আ স্কেল নেভার বিফোর সিন ইন হিউম্যান হিস্ট্রি। তো এমন একটা পরিসরে যেটা মানব ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি, এবং এই পুরোটা কাজ তার করেছে ফসিল ফুয়েলটা ইফেক্টিভ হয়ে, কার্যকরী হয়ে, চিপ বা সস্তা হয়ে, এবং রিলায়েবল। রিলায়েবল মানে কি? স্যার সহজ, নির্ভরযোগ্য। রিলায়েবল হচ্ছে নির্ভরযোগ্য। কিন্তু আমাদের এই ভোগবিলাসের জন্য আমাদের গ্রহটা এখন খেসারত দিচ্ছে। এমনকি আপনি যখন এই আর্টিকেলটা পড়ছেন, অয়েল হচ্ছে তেল, কোলটা কি জিনিস? কয়লা, কয়লা, এবং হচ্ছে গ্যাস, এটা আমাদের শক্তির চাহিদার 80% পূরণ করছে। ওকে, তারপর দেখি মিস্টার, স্যার এটা কি কোল হবে নাকি কোয়াল হবে? কোল। কোল, আচ্ছা। মিস্তনু, গ্রিন হাউস গ্যাস ইমিশন থেকে দেখি। স্যার আমি নো নো নো, মিস্তনু পড়বেন এবার। Okay, thank you giving me a chance to read this article. Greenhouse gas emission and air and water pollution are only a couple of the major problems caused by the use of fossil fuels. Not to mention the negative impacts from petroleum-based products such as plastic and chemicals. Even the extraction process of fossil fuels like coal and oil impact কোল, our great blue coal and oil impact our great blue orb in a significant way. Despite the many obvious benefits of alternative energy source such as lower greenhouse gas emission and ইমিশনস, greater energy শেষ উচ্চারণ করতে হবে। emissions and greater energy security,
they have not yet fully taken off as a replacement for fossil fuels. There are a number of reasons for this, including economic, technological, political, and regulatory challenges. Saving the planet is costly. Okay, One of the main so reasons why alternative একটু energy বলতে has দিন। not yet been widely ওকে, থ্যাংক ইউ মিস তনু। সো দেখি এই পর্যায়ে কি অবস্থা। So, greenhouse gas emission and air and water pollution are only a couple of the major problems caused by the use of fossil fuels, not to mention the negative impacts from petroleum-based products such as plastic and chemicals. Even the extraction process of fossil fuels like coal and oil impact our great blue orb in a significant way. Okay, so greenhouse গ্যাসের নির্গমন এবং হচ্ছে পানি এবং বায়ু দূষণটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের যে মূল সমস্যাগুলো তৈরি হয় তার মধ্যে মাত্র দুটো। তো সেখানে এটা উল্লেখ করার অপেক্ষা রাখে না যে পেট্রোলিয়াম নির্ভর যে প্রোডাক্টগুলো আছে, যেমন প্লাস্টিক বা অন্যান্য কেমিক্যাল, সেগুলোর ঋণাত্মক প্রভাবগুলো। এমনকি ফসিল ফিউল বা জীবাশ্ম জ্বালানির যে এক্সট্রাকশন প্রসেস আছে, যেমন কয়লা এবং তেলের এক্সট্রাকশন প্রসেস, সেটাও আমাদের এই গ্রেট ব্লু অর্বকে একটা তাৎপর্যপূর্ণ উপায়ে প্রভাব ফেলছে। এখানে দেখেন গ্রেট ব্লু অর্ব দিয়ে কি বুঝিয়েছে, দেখেন প্যারাফ্রেজিং করেছে। হোয়াট ইজ দ্য গ্রেট ব্লু অর্ব? ধরতে পেরেছেন কেউ? গ্রেট ব্লু অর্ব এখানে কি? মহান নীল কক্ষ? না, অর্ব মানে হচ্ছে গোলক। কাকে বুঝিয়েছে? আমাদের পৃথিবীটাকে আপনি যখন মহাশূন্য থেকে দেখবেন, ওটা হচ্ছে একটা নীল গোলক। এটাকে বলা হয়েছে, প্যারাফ্রেজিং করেছে, আমি আগেই বলেছি যে পৃথিবীটাকে ওরা বারবার আর্থ বা বারবার প্ল্যানেট না বলে এটাকে এবার বলেছে গ্রেট ব্লু অর্ব। ওকে, যে মহান নীল গোলক। হ্যাঁ বলেন। এক্সট্রাকশন প্রসেস হচ্ছে এটাকে আলাদা করার প্রক্রিয়া। যেমন কয়লা বা হচ্ছে যে তেলটা আছে, এটা কিন্তু ডিরেক্ট আপনি কয়লা পাবেন না, এটা খনি থেকে মাটি থেকে আলাদা করে নিতে হয়, তাই না? আর তেলের প্রসেস তো দেখবেন যে তেলের ব্যারেল যেটা থাকে ওখানে থাকে কালো রঙের একটা ঘন থকথকে জিনিস, তাই না? ওখান থেকে কিন্তু অকটেন, পেট্রোল সবই, কেরোসিন সব ওখান থেকে আলাদা করা হয়। ওইটা আলাদা করার প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে আমাদের পরিবেশের উপর খুব বাজে প্রভাব ফেলে। এই এক্সট্রাকশন নির্যাস বের করা, নির্যাসটা বের করা। হ্যাঁ, নির্যাস বের করা। এখন এটা নির্যাস কখন ব্যবহার করবেন? যখন হচ্ছে আপনি সাপোজ আপনি আদা থেকে আদার রস বের করছেন বা কোনো একটা থেকে কোনো লিকুইড বের করছেন সলিড জিনিস থেকে, তখন এটাকে এক্সট্রাকশন প্রসেস মানে নির্যাস বের করা হতে পারে। যেমন নারিকেল থেকে যখন নারিকেল তেলটা বের করে না, ওইটাও এক্সট্রাকশন প্রসেস, মানে নারিকেলের নির্যাসটা বের করা, তেলটা বের করা। ইউ কুড সে ইট লাইক দিস। অর্থ বদলাবে, জায়গা ভিত্তিক অর্থ বদলাবে। ওকে, তারপর বলা হচ্ছে যে সাব টাইটেলে যে এটা পড়েছিলাম যে স্পষ্ট কিছু বেনিফিট বা ফায়দা থাকা সত্ত্বেও, যেমন হচ্ছে গ্রিনহাউস গ্যাস এমিশনের কমতি, তারপর হচ্ছে এনার্জি সিকিউরিটি, তারপরেও কিন্তু এরা জীবাশ্ম জ্বালানির একটা রিপ্লেসমেন্ট বা বিকল্প হিসেবে এখনো কাজ করেনি। এর পেছনে বেশ কিছু কারণ আছে, এ নাম্বার অফ রিজনস, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক কারণ, প্রযুক্তিগত কারণ, রাজনৈতিক কারণ এবং রেগুলেটরি চ্যালেঞ্জেস। রেগুলেটরি চ্যালেঞ্জেস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? রেগুলেটরি মানে কি? রেগুলেশন মানে নিয়ম কানুন, রেগুলেটরি মানে নিয়ন্ত্রক। ইয়েস, মিস তিন ইজ কারেক্ট देयर। সো নিয়ন্ত্রক কিছু চ্যালেঞ্জেস এখানে কাজ করছে, ব্যাপার আছে। সেভিং দ্য প্ল্যানেট ইজ কস্টলি, খুব ইন্টারেস্টিং প্যারা। দেখি মিস তিন পড়েন। Saving the planet is costly. One of the main reasons why alternative energy has not yet been widely adopted is cost. Many alternative energy technologies, such as solar and wind power, are still more expensive. Wind power are still more expensive than traditional fossil fuels, making them less
fossil fuels. fuels Sorry. হ্যাঁ Fuels. fuels হ্যাঁ Making them less economically viable for viable viable হ্যাঁ for widespread adoption widespread adoption. yes For example, the U.S. Energy Information Admission (EIA) states that in 2020, the levelized cost of electricity (LCOE) for natural gas-fired power plants was $41 per $41 per megawatt megawatt hour $41 per megawatt hour. In comparison, the LCOE for a utility scale solar na sorry এটা? হ্যাঁ solar power Solar power was $15 MWH and megawatt hour fif- উপরে দেওয়া ছিল and হুম sorry উপরে দেওয়া ছিল মেগাওয়াট আওয়ার $50 per megawatt hour $57 megawatt hour for offshore wind power. wind power Furthermore, wind আলাদা শব্দ wind power হ্যাঁ Furthermore, there are also সো এইটুকু পর্যন্ত দেখি থ্যাংক ইউ অলরাইট সো আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট আর্টিকেল বলতে মজাও আছে অল্টারনেট এনার্জি নিয়ে এবং পাশাপাশি একটা পাই চার্ট দেওয়া আছে রাইট মিস তনু ইজ ইট এ পাই চার্ট yes পাই চার্টের Yes, মজা sir, হচ্ছে কি sir. বলেন পাই চার্টের আসলে এখানে থাকাতে লাভ কি হয়েছে এটা সুবিধাটা কি আমাদের একটু বলেন মিস তনু একটা পাই চার্ট দেওয়া আছে আচ্ছা, পাই চার্ট থাকাতে সুবিধা এটা যে আমরা সহজেই এনার্জি কস্ট যেটা এটা হলো যে আমরা আইডেন্টিফাই করতে পারবো দেখে। আরো ব্যাপার হচ্ছে পুরো আর্টিকেলে যত ইনফরমেশন দিয়েছে এই একটা চার্টের মধ্যে সব একসাথে দেওয়া ইউ ক্যান গেট ইনক্লুড দ্য করা হোল আছে, ভিউ হ্যাঁ সব একসঙ্গে ইনক্লুড করা। এবং মজার বিষয় এই জিনিসটাই বিস্তারিত ব্যাখ্যা করে হচ্ছে লিখতে হয় হচ্ছে আইএলটিএস রাইটিং রাইট একটা চার্ট দেওয়া হচ্ছে Yes, right. আর্টিকেল যেমন লেগেছে ইনফরমেশনগুলোকে ব্যবহার করে আপনার একটা রাইটিং করতে হয় ফর্মাল রাইটিং যেটা আছে সো দেখি কি অবস্থা Not even energy cost, we have to write different type of pie chart like বছরের খরচটা, হ্যাঁ বিভিন্ন খাতের যে খরচ এটা, দেন হচ্ছে যে আপ ডাউন একটা থাকে যে কোন খাতে কতটা আপ ইনক্রিজ হচ্ছে, কোন খাতে কতটা ডাউন হচ্ছে, এভরিথিং। এখানেও ঠিক সেম দেওয়া আছে কিন্তু আপনি যেটা বললেন আপস এন্ড ডাউন যে একটা হচ্ছে বেস কস্ট একটা হচ্ছে বেস প্লাস অ্যাসোসিয়েটেড কস্ট দুটো কালার দিয়ে নির্ধারণ করা আছে সো ইট ইজ গোনা বি ইন্টারেস্টিং সো টাইটেলটা দেখেন সেভিং দ্য প্ল্যানেট ইজ কস্টলি ওয়ান অফ দ্য widely সরি widely means ওয়াইডলি এটা কোথায় এই যে সেভিং দ্য প্ল্যানেট ইজ কস্টলি এই প্যারাটার মধ্যে এই যে ও এটা আসছি পড়ে নেই পড়তে দেন আসছি বিস্তৃতভাবে One of the main reasons why alternative energy has not yet been widely adopted is cost. Many alternative energy technologies such as solar and wind power are still more expensive than traditional fossil fuels, making them less economically viable for widespread adoption. তো অন্যতম একটা বড় প্রধান কারণ যে কেন অল্টারনেটিভ এনার্জি এখনো বহুলভাবে ছড়িয়ে পড়েনি বা গৃহীত হয়নি ওয়াইডলি মানে হচ্ছে বিস্তৃতভাবে বা সবার মধ্যে ছড়িয়ে পড়েনি এর কারণ হচ্ছে খরচটা অ্যাডপ্ট মানে এমনিতে জানি কি পালক নেওয়া বা দত্তক নেওয়া বলে না যে ধারণ করা, অ্যাডাপ্ট। আবার অনেকে বিড়াল পালক নেয় বা বাচ্চা পালক নেয় সেক্ষেত্রে কি বলে আই এম অ্যাডপ্টিং এ কিড আই এম অ্যাডপ্টিং এ ক্যাট থাকে না এই জিনিসটা পরিচিত কিন্তু জিনিসটা অ্যাডপ্ট মানে কিন্তু একটা অভ্যাসকেও অ্যাডপ্ট করা যায় নেওয়া যায় ধারণ করা যায় যেটা মিস্তনু বলছে তো অনেক বিকল্প শক্তির কোম্পানি যারা আছে টেকনোলজি যেগুলো আছে যেমন হচ্ছে সোলার পাওয়ারের বা উইন্ড পাওয়ারের সেগুলো এখনো গতানুগতিক যে ফসিল ফিউলটা আছে জীবাশ্ম জ্বালানি আছে ভাইয়া, your sound coming too slow. low actually right can you hear me now Yes, low. Okay. Low. Slow means I am talking slowly but it's lower okay
সো গতানুগতিক ফসিল ফিউয়েলের চাইতে এটা এখন অনেক বেশি এক্সপেন্সিভ। ট্র্যাডিশনাল মানে আমরা তো জানি ঐতিহ্যবাহী, রাইট? কিন্তু এখানে ঐতিহ্যবাহী ফসিল ফিউয়েল না, গতানুগতিক হবে। আর উইন্ড পাওয়ার এগুলো আর কি, তো এগুলোকে ওয়াইড স্প্রেড অ্যাডপশন মানে সর্বজনব্যাপী বিস্তৃত গ্রহণের জন্য এটা ইকোনমিক্যালি বা অর্থনৈতিকভাবে কম ভায়াবল। ভায়াবল শব্দটা আমরা আগেও পেয়েছি, হোয়াট ডাজ দ্যাট মিন? কোনো কিছুর মধ্য দিয়ে। না, ভায়াবল হচ্ছে মধ্য দিয়ে না, ইকোনমিক্যালি ভায়াবল। বলা না যে এই কার্যকর? প্রজেক্টটা নেওয়া। আরেকটা আছে টেকসই, আছে লাস্টিং বা স্টেবল, কার্যকরী। হ্যাঁ, জি স্যার, টেকসই। এ- জি, টেকসই। টেকসই হবে, যে কার্যকরী হবে। হ্যাঁ, কার্যকরী ওয়ার্ডটা এখানে বেটার যাবে। ইউ গট ইট কারেক্ট। সো এই যে সোলার এনার্জি বা উইন্ড এনার্জি যেটা আছে, আপনি নিজেই দেখেন, আপনি প্রতি ইউনিট প্রতি আপনার যে টাকা খরচ হচ্ছে, আপনি ডিজেল জেনারেটর পুড়িয়ে, ডিজেল জেনারেটর চালিয়ে যেভাবে আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন, সোলার প্যানেল করতে গেলে কিন্তু আপনার প্রায় অনেক খরচ পড়ে যায়, তাই না? আপনাদের কারো আছে বাসায় সোলার প্যানেল বা সামথিং লাইক দ্যাট? গ্রামের বাড়িতে এটা খুব প্রচলিত, দেখবেন যে ভালো রকমের খরচ একটা সোলার প্যানেল স্যার, বসানো, মেনটেন যেটাকে করা। গ্রামের বাড়িতে সৌর বিদ্যুৎ বলা হয় সেটা? সেটাই, হ্যাঁ। এটা কিন্তু খরচ বেশি পড়ে যায় এখনো, প্যানেলের দাম জি স্যার, আমি বাড়তেই আছে। বরিশালে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সো জিনিসটা ঠিক আছে, এটা থেকে আপনি সার্ভিস ভালো পাবেন, কিন্তু জিনিসটা এখন অনেক দামি, এটা হচ্ছে সমস্যা। এই কারণে মানুষ চিন্তা করে কি, আমি একটু জেনারেটর চালিয়ে যে টাকা খরচ হবে ওটা দিয়ে চলে যাচ্ছে, এটা একটা ব্যাপার। যেমন উদাহরণস্বরূপ ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ যেটা আছে, তারা এটা ব্যাখ্যা করছে যে 2020 সালে যে এলসিওই বা লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটি ফর ন্যাচারাল গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টস ওয়ার $41 পার মেগাওয়াট আওয়ার। প্রতি মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ভিত্তিক, গ্যাস ফায়ার্ড মানে গ্যাস চালিত পাওয়ার প্ল্যান্ট যেটা ছিল, সেখানে খরচ হতো $41 প্রতি মেগাওয়াট আওয়ার পাওয়ার উৎপাদন করতে। সেখানে তুলনা করলে, ইন কম্পারিজন, খুব সুন্দর একটা লিঙ্কার্স কিন্তু এখানে আছে, তুলনামূলকভাবে এই যে খরচটা আছে এলসিওই, ইউটিলিটি স্কেল সোলার পাওয়ার বা আমাদের সাধারণ ব্যবহারের যে সোলার পাওয়ারটা আছে, সেখানে খরচ পড়ে যায় $50 পার মেগাওয়াট আওয়ারে, এবং $57 পার মেগাওয়াট আওয়ার পড়ছে অফশোর উইন্ড পাওয়ার। অফশোর উইন্ড পাওয়ার বলতে দেখবেন যে উইন্ড পাওয়ার প্ল্যান্টগুলো একটু চর টাইপের এলাকাতে দেয়। আপনারা উইন্ড প্ল্যান্ট দেখেছেন? ভিডিও স্যার। দেখেছি স্যার। সিরাজগঞ্জে আছে, সিরাজগঞ্জে চায়নাবাদ বলে একটা এলাকা আছে, ওখানে দেখে এসেছি আমি। উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সো ওইখানে আছে, তো ওখানে $57 পড়ে যায় প্রতি মেগাওয়াট আওয়ারে। আর $50 পরে হচ্ছে যদি সোলার পাওয়ার করে, তার মানে খরচটা দেখেন কোথায় 41, কোথায় 50, কই 57। অফশোর, অফশোর হচ্ছে তীর থেকে দূরে, অফশোর নর্মালি তীর থেকে দূরে যেটাকে বোঝায়, কাইন্ড অফ দ্বীপ বা এরকম কোনো জায়গায়, চর এলাকায়, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে মিস্টার পাভেল, আপনি পড়েন ফার্দার মোড থেকে, বের করা আছে? মিস্টার পাভেলের কোনো আওয়াজ পাচ্ছি না। আর ইউ দেয়ার? আছেন আমাদের সাথে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ফার্দার মোর এই পর্যন্ত আছেন? এখান থেকে পড়তে হবে, হ্যাঁ, আছি। পড়েন দেখি। Furthermore, there are also infrastructure and logistical challenges to implementing alternative energy on a large scale. For example, building new power transmission lines to connect remote renewable energy sources of population centers can be costly and time consuming, and the need for new storage technologies to store excess energy generated by renewable sources during periods of high production and low demand is an additional challenge. Drawbacks of major alternative energy sources. Solar power is a clean and renewable energy source. However, one of the main drawbacks is that it is dependent on either weather condition and can be intermittent, which makes it difficult to rely on as a primary energy source. Additionally, solar panels can be expensive to install and maintain. Like solar wind can also be
Intermittent wind turbines can be controversial due to their impact on wildlife and aesthetic concerns. Additionally, turbines need to be located in areas with consistent wind patterns to be effective. করি এটুকু পর্যন্ত কি আছে। Furthermore, there are also infrastructure and logistical challenges to implementing alternative energy on a large scale. For example, building new power transmission lines to connect remote and renewable energy sources to population centers can be costly and time consuming. And the need for new storage technologies to store excess energy generated by renewable sources during periods of high production and low demand is an additional challenge. তো ফার্দারমোর লিঙ্কার্সটার অর্থ কি জানো? খুব সুন্দর একটা বাংলা আছে, পরবর্তীতে আরো অধিকন্তু একটা শব্দ আছে, তার উপরে অধিকন্তু। এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস আছে। এই দুটোর ওয়ার্ড মিনিং একটু দেখে আমাকে মিস তনু বলেন তো। ইনফ্রাস্ট্রাকচার বাকিরা জানলে বলতে পারেন, বাট মিস তনু বলেন দেখে। লজিস্টিক্স, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আপনার পরিচিত টার্ম হওয়ার কথা। ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, হ্যাঁ এটা আছে। লজিস্টিক্যাল চ্যালেঞ্জ এটা কি? পরিবহন সমস্যা, মানে রসদের একটা ব্যাপার থাকে না, যে পার্টস থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে ম্যাটেরিয়ালস, আই থিঙ্ক এটা লজিস্টিক্সের মধ্যে পড়ে, তাই না? লজিস্টিক্সে বাংলা দেখবেন যে রসদ আছে, সো এই রসদের একটা ব্যাপার চলে আসে। তো এই চ্যালেঞ্জ আছে যে অন এ লার্জার স্কেল, একটা বৃহৎ পরিসরে যখন আপনারা বিকল্প শক্তির উৎসটাকে কাজে লাগাতে চাইবেন, ইমপ্লিমেন্ট করতে চাইবেন, তখন উদাহরণস্বরূপ যখন আপনি রিমোট রিনিউয়েবল এনার্জি সোর্সেস দেখবেন যে বেশিরভাগ বিকল্প শক্তির উৎসগুলো একটু রিমোট জায়গায় থাকে। রিমোট মানে কি? দূরবর্তী জায়গা থাকে। যেমন হচ্ছে বললাম চরের মধ্যে হচ্ছে উইন্ড পাওয়ার প্ল্যান্টগুলো করে, সেখান থেকে পাওয়ার ট্রান্সমিশন লাইন টেনে নিয়ে আসা এবং সেটাকে পপুলেশন সেন্টার মানে শহরের মধ্যে নিয়ে আসা, সেটা খরচে হতে পারে, কস্টলি হতে পারে এবং টাইম কনজিউমিং হতে পারে, সময় ক্ষেপণকারী হতে পারে। এবং এই যে রিনিউয়েবল এনার্জি সোর্সে যখন এক্সেস এনার্জি জেনারেট হয়, সেটার জন্য সেটাকে সংরক্ষণ করার জন্য নতুন স্টোরেজ টেকনোলজি লাগবে। যেমন ধরেন বাতাস তো সারা বছর একরকম হয় না, হয়, বা রোদ সারা বছর তো একরকম পড়ে না, পড়ে। তো যখন হাই প্রোডাকশনের সময় অতিরিক্ত এনার্জি জমা হচ্ছে, যেমন টারবাইনটা বেশি ঘুরছে, কিছু সময় বাতাস বেশি হয়, তো ওই টাইমটাতে ওই যে অতিরিক্ত এনার্জিটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। যে কিভাবে সংরক্ষণ করে রাখবো হাই প্রোডাকশনের সময়, উচ্চ উৎপাদনের সময় এবং লো ডিমান্ডের সময়, যখন চাহিদাটা, যেমন শীতকালে কিন্তু চাহিদাটা কমে আসে, তাই না? তখন এনার্জি যে উৎপাদন হচ্ছে এটা কই যাবে? এটাকে স্টোর করার একটা ব্যবস্থা লাগবে, এবং এইটাও কিন্তু একটা অ্যাডিশনাল চ্যালেঞ্জ, কোনো না কোনোভাবে কাজে লাগাতে হবে। যেমন আমরা এখন যে বিদ্যুৎ উৎপাদনটা করছি, এটা কিন্তু আসলে জমা রাখার কোনো সুযোগ নেই, আছে, এটাকে সাপ্লাই করে দিতে হচ্ছে। এখন আপনারা বাসায় আইপিএসে যদি স্টোর করে রাখেন ব্যাটারিতে, তাহলে থাকবে, না হলে খরচ হয়ে যাবে, এটাকে জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে সমস্যা। কিছু ড্রব্যাকস আছে, ড্রব্যাকস অফ সাম মেজর অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। ড্রব্যাক শব্দটার অর্থ কি জানি আমরা? নো স্যার। ড্রব্যাক এটা কি পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড, কে বলতে পারবেন? বলো দেখে, কি মনে হচ্ছে? নেগেটিভ। হ্যাঁ, এটা একটা নেগেটিভ জিনিস। কিছু কমতি থাকে না, শর্টকামিং, এটাই হচ্ছে ড্রব্যাক, অসুবিধা বা অপূর্ণতা, ডিফিকাল্টি, ডিসঅ্যাডভান্টেজ, ইনকনভিনিয়েন্স, এগুলো হচ্ছে এটা সিনোনিম। তো এই যে কিছু সমস্যা মূল বিকল্প শক্তির উৎসগুলো, সেগুলো নিয়ে বলা আছে যে solar power is a clean and renewable energy source. However, one of the major drawbacks is that it is dependent on weather conditions and can be intermittent, which makes it difficult to rely on as a primary energy source. Additionally, solar panels can be expensive to install and maintain. তো বলা হচ্ছে সোলার পাওয়ারটা হচ্ছে একটা ক্লিন, মানে একদম পরিষ্কার, এখানে কোনো ভেজাল নাই যে পলিউশন হবে, এবং এটা একটা নবায়নযোগ্য শক্তির উৎস। তবুও এখানকার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে যে এটা আবহাওয়ার উপর নির্ভরশীল, তাই না? আবহাওয়ার উপর কিভাবে? মেঘলা দিনে কি সোলার প্যানেল কি চার্জ হতে পারে?
জি না। রোদ না, পাচ্ছে sir. না, হবে না। এবং এটা ইন্টারমিটেন্ট হতে পারে। ইন্টারমিটেন্ট মানে কি? হোয়াট ডাজ দ্যাট তার মিন? বিরতিহীন বা অবিরাম এই টাইপসের কিছু। বিরতিহীন, হ্যাঁ, যার মধ্যে বিরতি দিতে হয়। যেমন ব্যাপার হচ্ছে কি, এটার মধ্যে কোনো স্টপ নাই, যতক্ষণ আলো আছে ততক্ষণ আপনাকে পাওয়ার দিবেই, আপনি এটাকে আটকে রাখতে পারবেন না। এটা একটা ব্যাপার। এই কারণে এটাকে আপনি প্রাইমারি এনার্জি সোর্স বা মূল শক্তির উৎস হিসেবে এটার উপর রেলাই করাটা কঠিন। রেলাই মানে কি? নির্ভর করা। নির্ভর আচ্ছা। করা কঠিন। হ্যাঁ, যেমন ধরেন আপনি বাসার মধ্যে কোনো কিছু পাওয়ার দিলেন না, শুধু দিলেন সোলার পাওয়ার, যেদিন বৃষ্টি হবে ওই দিন আপনি অন্ধকারে বসে থাকবেন, তখন আপনার চলে যেতে হবে মোমবাতিতে। এবং পাশাপাশি অতিরিক্ত যেটা অ্যাডিশনালি বলা আছে তার উপরে বা এর সাথে যুক্ত হয়েছে কি, সোলার প্যানেলটা হচ্ছে ইনস্টল করা। ইনস্টল করা বলতে হচ্ছে লাগানো, সেট করা, এগুলো হচ্ছে দামি এবং মেনটেন করাটাও কঠিন, তাই না? একটা ব্যাটারি কিনতে যাবেন কাইন্ড অফ লাইক 10,000 15,000 টাকা চলে যাবে, একটা সোলার প্যানেল 20,000 টাকা যেতে পারে। সো এটাকে মেনটেন করাটাও একটু কঠিন। ব্যাটারি কিন্তু একটা পর্যায়ে যে পরিবর্তন করতে হয়, তাই না? চার্জ তো সবসময় একরকম থাকে না। সোলার প্যানেলের মতোই উইন্ড ক্যান অলসো বি ইন্টারমিটেন্ট. Wind turbines can be controversial due to their impact on wildlife and aesthetic concern. Additionally, turbines need to be located in areas with consistent wind patterns to be effective. তো সোলারের মতোই বাতাসটাও কিন্তু ইন্টারমিটেন্ট হতে পারে। ইন্টারমিটেন্টের অর্থ হচ্ছে আমার মনে হয় বিরতিহীন পুরোপুরি যাবে না, স্প্যারোডিক। হ্যাঁ, ইন্টারমিটেন্ট একটা সিনোনিম হচ্ছে ইরেগুলার, মানে কন্টিনিউয়াস না, গ্যাপ পড়ে। যেমন সোলার প্যানেলে কিন্তু রাতের বেলা কোনো পাওয়ার উৎপাদন হচ্ছে না, হচ্ছে উইন্ডের বেলা কিন্তু সেম, বাতাস নাই মানে হচ্ছে টারবাইন ঘুরছে না, তার মানে পাওয়ার জেনারেট হচ্ছে না। এই কারণে এটাকে ইন্টারমিটেন্ট বলা হচ্ছে, যেটা হচ্ছে ইরেগুলার। ইন্টারমিটেন্টের সিনোনিম হচ্ছে ইরেগুলার বা স্প্যারোডিক। সো উইন্ড টারবাইনগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল মানে কি? বিতর্কিত। বিতর্কিত। কেন? এগুলো নাকি হচ্ছে বন্য প্রাণীদের উপর প্রভাব আছে। এটা কি প্রভাব আছে আই ডোন্ট নো, এটা একটু ঘাটতে হবে। এবং এটার উপর আবার অ্যাস্থেটিক কনসার্ন আছে। অ্যাস্থেটিক টার্মটা একটু আমরা এখন পরিচিত, তাই না? নান্দনিক। নান্দনিক। ফেসবুকে Aesthetic। ছবি দিলে আমরা হচ্ছে ইউ আর লুকিং অ্যাস্থেটিক, বা এই জিনিসটা খুব অ্যাস্থেটিক, মানে দেখতে অড লাগে, সোজা কথা। অ্যাস্থেটিক কনসার্ন কাজ করে এখানে। তার উপরে হচ্ছে টারবাইনগুলো এমন সব এরিয়াতে থাকার প্রয়োজন হয় যেখানে হচ্ছে কনসিস্টেন্ট উইন্ড প্যাটার্ন আছে, মানে সেখানে বাতাসটা বয়ে যাবে নিয়মিত, একটা প্যাটার্নে বাতাস বলে ব্লেডটা ঘুরবে, রোটর যেটা আছে, টারবাইন যেটা আছে সেটা ঘুরবে ইফেক্টিভ হওয়ার জন্য। সো দুটো প্রবলেম আমরা পেলাম মোটামুটি, তাই না? তারপর হচ্ছে আরো এনার্জি সোর্সেস কি কি আছে সোলার উইন্ড বাদে, বলেন আরো জানা আছে? এক্সকিউজ মি ভাইয়া, আমি এই যে টাইম কনজিউমিং এটা হ্যাঁ, ঠিক বুঝতে পারি নাই, আমি শুনতে পাইনি সময় কখন। ক্ষেপণকারী। এটা একটু কঠিন বাংলা। সময় ক্ষেপণকারী মানে যেটা টাইম খেয়ে নেয়, সোজা কথা, টাইম নিয়ে ফেলে যেটা বেশি। টাইম কনজিউমিং, কনজিউমিং মানে তো ভক্ষণ করা বা ভোগ করা, রাইট? টাইম ইয়েস, কনজিউমিং হচ্ছে রাইট। সময়টাকে যেটা খেয়ে ফেলে, কোনো একটা বিষয় হতে পারে, কাজ হতে পারে, ইট ক্যান বি টাইম কনজিউমিং। এই হচ্ছে ব্যাপার। এগুলো ছাড়া অ্যাডিশনালি সোলার আর উইন্ড বাদে আর কি কি নবায়নযোগ্য শক্তির উৎস আছে বলেন দেখি, কার জানা আছে? আর কি আছে? হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রো ইলেকট্রিসিটি, যেটা কোথায় আছে? বাংলাদেশে আছে তো, কাপ্তাই। কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট আছে। এছাড়া সাগরের ঢেউ থেকে কিন্তু এনার্জি উৎপাদন করা যায় এখন, এটা বেশ কিছু জি। জায়গায় ইমপ্লিমেন্ট। ফ্রান্সে আছে জিও থার্মাল এনার্জি আছে, এই যে আগ্নেয়গিরি থেকে যে হিটটা উৎপাদন হয়, সেই জিও থার্মাল এনার্জি দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। সো দেয়ার আর লটস অফ রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস হচ্ছে। তবে মূল উৎস হচ্ছে সোলার, উইন্ড আর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক, এই তিনটা হচ্ছে মূল উৎস। সো এইগুলোর কি কি সমস্যা আছে সেটা নিয়ে কথা বলা আছে। যেমন হচ্ছে পরেরটাতেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে। নিউক্লিয়ার পাওয়ারও কিন্তু একটা নবায়নযোগ্য শক্তির উৎস, এটা জানেন? কারণ এটা দিয়ে নিউক্লিয়ার স্যার একটা নবায়নযোগ্য। ও, পুরোপুরি না, কিন্তু মোটামুটি এটা লম্বা সময় ধরে যায়, এটা রিনিউয়েবলের মধ্যে আই থিঙ্ক পড়ে। আপনাদের এই বিষয়ে কনফিউশন থাকলে একটু বের করবেন, এটা এই কাতারেই দেওয়া আছে। তারপর হচ্ছে আর কি কি আছে, হ্যাঁ, বায়োফুয়েলস, তারপর ইথানল, বায়োডিজেল, এগুলো কিন্তু রিনিউয়েবল বায়োমাস থেকে হয়।
হ্যাঁ, এটা একটা হচ্ছে যে ময়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, এটা তো শুনেছেন নাকি? জি ময়লা পুড়িয়ে হচ্ছে তেল বানানো হচ্ছে, পলিথিন পুড়িয়ে তেল বানানো হচ্ছে, এটাও কিন্তু রিনিউয়েবল হচ্ছে, মানে এনার্জিটাকে রিসাইকেল করা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালস দিয়ে। এটা একটা ব্যাপার। ওয়েস্টেজ ফুয়েল। হ্যাঁ, ময়লা তেল কি বলে এটাকে, পলিথিন পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছে, ইথানল, বায়োডিজেল রিসাইক্লিং করে করা হচ্ছে। সো দ্যাটস অলসো এ সোর্স। সো এইগুলো নিয়ে বলা হচ্ছে, এগুলোর কি কি সমস্যা আছে সেটা নিয়ে বলা হয়েছে। তারপরে ওই যে আর্টিকেলের শুরুতে ছিল না যে রেগুলেটরি কিছু সমস্যা আছে, নিয়ন্ত্রক সমস্যা আছে, সেটা নিয়ে বলেছে। সো লজিস্টিক ব্যারিয়ার সেটা নিয়ে বলেছে, রসদের একটা ব্যাপার আছে। তো এইটা পড়লে মোটামুটি আইডিয়া হবে যে দুনিয়াতে এই যে এনার্জি সংকট চলছে, আমাদের তেল গ্যাস কমে আসছে বা আমরা আনতে পারছি না, কিন্তু কেন অল্টারনেট রিসোর্সগুলো চলছে না সেটা তো কারণ জানা দরকার, তাই না? সো দিস ইজ দ্য আর্টিকেল ইউ লুকিং ফর, এটাই জানা দরকার। তো বলেন কেমন লাগছে? একটু কঠিন নাকি? ইন্টারেস্টিং স্যার। ইন্টারেস্টিং ওয়ান। আই থিঙ্ক আপনারা আরেকটু যখন পড়বেন তখন এখান থেকে আরও বেশ কিছু টার্মস জানতে পারবেন। এখানে ইকোনমিক টার্ম আছে, পাই চার্টটা একটু দেখবেন, পাই চার্ট দেখবেন আর হচ্ছে আর্টিকেলটা পড়বেন, তাহলে দেখবেন ইনফরমেশন মিলাতে সুবিধা হবে। অ্যান্ড লেট মি আস্ক মিস্টার পাভেল হাসান, হাউ ওয়াজ দ্য সেশন ফর ইউ টুডে? আপনার কাছে সেশনটা কেমন ছিল আজকে? যেহেতু প্রথম সেশন তেমন বুঝতে পারিনি, ধরতে পারিনি ভালো করে। ওকে, সো এমনিতে ওয়ার্ড কালেকশন কেমন ছিল? ওয়ার্ড কালেকশন করতে পেরেছেন? এই যে ওয়ার্ড মিনিংগুলো ছিল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, ওয়ার ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, নোট। আমরা এখানে আর্টিকেলটা পড়ছি কিসের জন্য মিস্টার মাইদুল, বলেন, why are we reading this article? Sir, usually we can know new words, new phrases that we didn't know before. Then we can increasing our also writing skills, reading skills, of course. স্পিকিং এর But পার্সপেক্টিভ থেকে যদি বলি, এখানে প্রথম কাজ হয়েছে প্রোনাউন্সিয়েশন নিয়ে। আপনারা যখন পড়ছিলেন প্রোনাউন্সিয়েশনে কিন্তু বেশ মিস্টেক হচ্ছিল, বিশেষ করে নতুন নতুন আর্টিকেলগুলোতে যখন যাই তখন ওয়ার্ড ভায়াবল থেকে শুরু করে অবভিয়াস ওই জায়গাগুলোতে আমাদের একটু প্রবলেম হয়, রাইট? এটা নিয়ে কাজ আছে, নিউ ভোকাবুলারিজ কালেক্ট করছি, এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে একটা নতুন জিনিস সম্পর্কে জানছি, নিউ টার্ম সম্পর্কে জানছি, সো দ্যাট উই ক্যান টক অ্যাবাউট ইট। আমার কাছে মনে হয় অবভিয়াস মিনিং যেহেতু সুস্পষ্ট বোঝায় বা স্পষ্ট বোঝায়, সেক্ষেত্রে কি ক্লিয়ারের সিনোনিম হিসেবে অবভিয়াস ইউজ করতে পারি? অবশ্যই করা যায়, মাই নট। কোথায় ব্যবহার করবেন একটা উদাহরণ দেন দেখি। যেমন এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, তাই না? ইটস অবভিয়াস টু মি, এটা বলতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ ইট। যেমন স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি। যেমন স্যার আগে আমি আর কি ইউজ করতাম টাইম এক্সপেন্সিভ, ইজ ইট কারেক্ট অর নট? টাইম এক্সপেন্সিভ মানে বুঝিনি। না, ইজ এ টাইম কনজিউমিং ফ্রেজ, ইটস সিনোনিম টাইম এক্সপেন্সিভ, ইজ ইট কারেক্ট দিস ফ্রেজ? ইট ডাজন্ট সাউন্ড নাইস, শুনতে ভালো লাগে না, আমার পরিচিত না জি এই ফ্রেজটা। বাট টুডে আই নিউ টাইম কনজিউমিং ইজ আ লাইক বিউটিফুল ওয়ার্ড। হ্যাঁ, এটা শুনতে ভালো লাগে এবং এটা পরিচিত ওয়ার্ড। সো এই যে আপনি এই ওয়ার্ডটা খুঁজছিলেন, এটা জায়গায় এক্সপেন্সিভ ব্যবহার করছেন, এন্ড নাও ইউ নো দ্য ওয়ার্ড। এটাই দরকার যে আমাদের স্পিকিং এর মাঝে মাঝে কথার যে গ্যাপগুলো থাকে, যে ওয়ার্ডগুলো আমরা খুঁজে পাই না, সেগুলো কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। সো আর্টিকেলটা পড়বেন, মার্ক করে রাখবেন, অ্যান্ড ট্রাই টু ইউজ দেম ইন ইউর স্পিচ, ঠিক আছে? সো আমরা কন্টিনিউ করব। Today I knew the exact word for. সো দ্যাটস হোয়াট ইউ আর লুকিং ফর। সো আমরা নেক্সট দিন কন্টিনিউ করব তাহলে কোথা থেকে? আমাদের রেগুলেটরি ড্রব্যাকস এর আগে আরো দুটো প্যারা আছে, সাম হাইড্রোইলেকট্রিক পাওয়ারের ওখান থেকে শুরু করব, অ্যান্ড আমরা কিছু ড্রব্যাক সম্পর্কে জানবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার টুডে। Hopefully I'll be seeing you in the next session. Till then, take care of yourself and have a great time. Good night everyone. ভালো থাকবেন সবাই। Good night, sir. Okay, আল্লাহ হাফেজ। Good night, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Okay, and those who are watching me right now, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। I'm Hasan Prottoy signing out. Until we meet again,
Stay safe, keep learning, and have a great